ঔরঙ্গজেবের পরবর্তীকালীন মুঘল সম্রাটগণ ১৭০৭ থেকে ১৭৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ঔরঙ্গজেবের পর মুঘল সম্রাট ছিলেন মুয়াজ্জম বা প্রথম বাহাদুর শাহ বা প্রথম শাহ আলম ১৭০৭ থেকে ১৭১২ খ্রিস্টাব্দ পর্যন্ত। ঔরঙ্গজেবের জীবিতকালে মুয়াজ্জম কাবুল ও লাহোরের শাসক পদে আসীন ছিলেন। ১৭০৭ খ্রিস্টাব্দের ১৪ই জুন শামুগড়ে যাযাও-এর যুদ্ধে জ্যেষ্ঠ ভ্রাতা মুয়াজ্জমের হাতে অপর ভ্রাতা আজম পরাজিত ও নিহত হন। ১৭০৭ খ্রিস্টাব্দে ৬৯ বছর বয়সে মুয়াজ্জম প্রথম বাহাদুর শাহ বা প্রথম শাহ আলম উপাধি ধারণ করে সিংহাসনে বসেন। প্রথম বাহাদুর শাহকে কাফি খাঁ শাহ-ই-বেখবর উপাধিতে ভূষিত করেছিলেন। প্রথম বাহাদুর শাহের আমলে শিখ গুরু বান্দা বাহাদুরের নেতৃত্বে শিখরা পাঞ্জাবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ১৭০৯ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের যুদ্ধে মুয়াজ্জম তার কনিষ্ঠ ভ্রাতা কামবক্সকে পরাজিত করেন। ১৭০৯ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের যুদ্ধে মুয়াজ্জম তার কনিষ্ঠ ভ্রাতা কামবক্সকে পরাজিত করেন। প্রথম বাহাদুর শাহের মধ্যম ভ্রাতা আজম শাহ তার সম্পর্কে অবজ্ঞা পোষণ করে তাকে বাক্কাল বা দোকানদার নামে অভিহিত করতেন। বাহাদুর শাহের উজির ছিলেন মুনিব খান। ১৭১২ খ্রিস্টাব্দে ১৯শে মার্চ প্রথম বাহাদুর শাহের মৃত্যু হয়। ১৭১২ খ্রিস্টাব্দের ১৯ মার্চ প্রথম বাহাদুর শাহের মৃত্যু হয়। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার তার বিখ্যাত লিখিত দ্য অক্সফোর্ড হিস্টরি অফ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে তাকে বাহাদুর শাহকে তৈমুর বংশের শেষ সম্রাট রূপে অভিহিত করেন। বাহাদুর শাহের ৪ জন পুত্র ছিলেন: জাহাঙ্গীর শাহ, আজিমুস-শান, জাহাঙ্গীর শাহ এবং রফিউদ্দৌলা। বাহাদুর শাহের ৪ জন পুত্র ছিলেন: জাহাঙ্গীর শাহ, আজিমুস-শান, জাহান শাহ ও রফিউদ্দৌলা। তো প্রথম বাহাদুর শাহ ১৭০৭ থেকে নিয়ে প্রথম বাহাদুর শাহ ১৭০৭ থেকে নিয়ে ১৭১২ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তারপরে হচ্ছে জাহাঙ্গীর শাহ। ১৭১২ খ্রিস্টাব্দে জুলফিকার খানের সহায়তায় জাহাঙ্গীর শাহ তার ৩ ভ্রাতাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। ১৭১২ খ্রিস্টাব্দে জুলফিকার খানের সহায়তায় জাহাঙ্গীর শাহ তার ৩ ভ্রাতাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। জাহাঙ্গীর শাহ জুলফিকার খানের প্রতি কৃতজ্ঞতাবশত তাকে উজির পদে নিয়োগ করেন। জাহাঙ্গীর শাহ জুলফিকার খানের প্রতি কৃতজ্ঞতাবশত তাকে উজির পদে নিয়োগ করেন। জুলফিকার খান ছিলেন মুঘল দরবারে ইরানি গোষ্ঠীর শেষ প্রতিনিধি। জাহাঙ্গীর শাহের উজির জুলফিকার খান অম্বর রাজা জয়সিংহকে মীর রাজা শয়াই উপাধি দেন ও মালবের সুবিদারি প্রদান করেন ও মারওয়াড়ের রাজা অজিত সিংকে মহারাজা উপাধি দেন। গুজরাটের সুবিদারি প্রদান করেন। তাহলে জাহাঙ্গীর শাহের উজির জুলফিকার খান অমর রাজা জয়সিংহকে মির্জা রাজা। জাহাঙ্গীর শাহের উজির জুলফিকার খান অমর রাজা জয়সিংহকে মির্জা রাজা শয়া সিং উপাধি দেন।
ও মালবের সুবাদারি প্রদান করেন এবং মারওয়ারের রাজা অজিত সিংহকে মহারাজা উপাধি দেন ও গুজরাটের সুবাদারি প্রদান করেন। জাহাঙ্গীরের পালিত ভ্রাতা কোকতালাশ খান ও জাহাঙ্গীরের উপপত্নী লাল কুনওয়ার বা লাল কুমারী উভয়ে ছিলেন জুলফিকারের ঘোরশত্রু। তিনি মারাঠাদের যৌথ ও স্বদেশমুখী কর আদায় এর আদেশ দেন। জাহাঙ্গীর শাহ মারাঠাদের যৌথ ও স্বদেশমুখী কর আদায়ের আদেশ দেন। জাহাঙ্গীরের ভ্রাতা আজিমুস সানের পুত্র শাহজাদা ফারুখিয়ার পাটনা ও এলাহাবাদের শাসক দুই সৈয়দ ভ্রাতা হোসেন আলী ও আবদুল্লাহ খানের সহায়তায় 1713 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি যমুনা নদীর তীরে আগ্রার যুদ্ধে জাহাঙ্গীর শাহ ও তার উপপত্নী লাল কুনওয়ারকে পরাজিত ও নিহত করেন। তাহলে জাহাঙ্গীরের ভ্রাতা আজিমুস সানের পুত্র শাহজাদা ফারুখিয়ার পাটনা ও এলাহাবাদের শাসক দুই সৈয়দ ভ্রাতা হোসেন আলী ও আবদুল্লাহ খানের সহায়তায় 1713 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি যমুনা নদীর তীরে আগ্রা যুদ্ধে জাহাঙ্গীর শাহ ও তার উপপত্নী লাল কুনওয়ারকে পরাজিত ও নিহত করেন। ফারুখিয়ার 1713 থেকে 1719 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট ছিলেন তিনি। 1713 খ্রিস্টাব্দে সৈয়দ আবদুল্লাহ খান ও সৈয়দ হোসেন আলী সৈয়দ ভাতৃদ্বয় এর সহায়তায় ফারুখিয়ার মুঘল সিংহাসনে বসেন। ফারুখিয়ার কৃতজ্ঞতাবশত সৈয়দ আবদুল্লাহ খান ও সৈয়দ আলীকে যথাক্রমে উজির ও মীর বখশি পদে নিযুক্ত করেন। সৈয়দ আবদুল্লাহকে উজির এবং হোসেন আলীকে মীর বখশি। ফারুখিয়ার ঔরঙ্গজেবের প্রধান সভাসদ এনায়েতুল্লাহকে কাশ্মীরের দরবারে উচ্চ পদে নিয়োগ করেন এবং তার পরামর্শে পুনরায় জিজিয়া কর চালু করেন। ফারুখিয়ার তুরানি গোষ্ঠীর নেতা চিনকুলিজ খান নিজাম-উল মুলককে দাক্ষিণাত্যের সুবাদার নিযুক্ত করেন। ফারুখিয়ারের শাসনকালে 1716 খ্রিস্টাব্দে শিখ নেতা বান্দা বাহাদুর ধৃত ও নিহত হন। ফারুখিয়ারের শাসনকালেই 1716 খ্রিস্টাব্দে শিখ নেতা বান্দা বাহাদুর ধৃত ও নিহত হন। ফারুখিয়ারের আমলে জাট নেতা চূড়ামন ও মারওয়ার রাজ অজিত সিং তার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলেন। ফারুখিয়ার আমলে জাট নেতা চূড়ামন ও মারওয়ার রাজ অজিত সিং তার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলেন। তিনি শেষ পর্যন্ত জাট রাজ্য ভরতপুরকে স্বীকৃতি দিতে বাধ্য হন। 1719 খ্রিস্টাব্দে ফারুখিয়ার সৈয়দ ভ্রাতাদের দ্বারা পদচ্যুত হন এবং তাকে অন্ধ করে হত্যা করা হয়। ফারুখিয়ারের পতনের পর সৈয়দ ভ্রাতারা তৈমুর বংশীয় রফি-উদ-দারাজাত ও রফি-উদ-দৌলাকে সিংহাসনে ক্রীড়ানক হিসাবে বসান, কিন্তু স্বল্পকালের মধ্যে ক্ষয়রোগে এই দুই কিশোরের মৃত্যু হয়। রফি-উদ-দৌলা দ্বিতীয় শাহজাহান উপাধি নিয়ে সিংহাসনে বসেন। 1717 খ্রিস্টাব্দের নবাব ফারুখিয়ারের ফরমান। অষ্টাদশ শতাব্দীর প্রথম মাগধে কোম্পানির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল মুঘল সম্রাট ফারুখিয়ারের দরবারে জন শরম্যানকে প্রেরণ।
এই ব্যাপারে তার সাহায্যকারী ভূমিকায় ছিলেন এডওয়ার্ড স্টিফেনসন। বাণিজ্যের জন্য অতিরিক্ত সুবিধা সংগ্রহ এবং কলকাতার পার্শ্ববর্তী গ্রামগুলি ক্রয় করার ব্যাপারে অনুমতি লাভের উদ্দেশ্যে এই প্রতিনিধি দলকে সম্রাটের নিকট প্রেরণ করা হয়। 1715 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে জন শর্মানের নেতৃত্বে মুঘল সম্রাট ফারুক শাহের কাছে দূত প্রেরণ করা হয়। কথিত আছে যে শর্মানের প্রতিনিধি দলে হ্যামিল্টন নামক এক ডাক্তার ছিলেন। তিনি সম্রাট ফারুক শাহের একটি কঠিন ব্যাধি থেকে তিনি সম্রাট ফারুক শাহকে একটি কঠিন ব্যাধি থেকে মুক্ত করেন। পুরস্কার স্বরূপ সম্রাট 1717 খ্রিস্টাব্দের কোম্পানির অনুকূলে এক নির্দেশনামা জারি করেন, যেটি পরবর্তীকালে ফারুক শাহের ফরমান নামে পরিচিত। কথিত আছে যে শারমানের নেতৃত্বে শারমানের প্রতিনিধি দলের হ্যামিল্টন নামক এক ডাক্তার, যিনি সম্রাট ফারুক শাহকে একটি কঠিন ব্যাধি থেকে মুক্ত করেন, পুরস্কার স্বরূপ সম্রাট 1717 খ্রিস্টাব্দে কোম্পানির অনুকূলে এক ফরমান নির্দেশনামা জারি করেন, যেটি পরবর্তীকালে ইতিহাসে ফারুক শাহের ফরমান নামে সুপরিচিত। ফরমানের শর্তাবলী। এই ফরমান অনুযায়ী কোম্পানি বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়। ২ নম্বর, কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর সহিত আরও ৩৮টি গ্রাম কেনার অনুমতি পায়। ৩ নম্বর, বাণিজ্যের ব্যাপারে কোম্পানি তার ছাড়পত্র ও দস্তক ব্যবহারের অনুমতি পায়। কোম্পানির দস্তক থাকলে শুল্ক চৌকিগুলোতে কোম্পানির মাল নবাবের কর্মচারীরা পরীক্ষা করতে পারবে না। ৪ নম্বর, কোম্পানিকে মুর্শিদাবাদের টাকসালে প্রয়োজন মতো রূপো জমা রাখার বিনিময়ে মুদ্রা ছাপার অনুমতি প্রদান করা হয়। এছাড়া কোম্পানির মাদ্রাজ প্যাগোডা নামে মুদ্রা বাংলায় বিনা বাট্টায় গ্রহণ করার আদেশ দেওয়া হয়। ৫ নম্বর, এখন থেকে কোম্পানিকে সুরাট বন্দরে ১০,০০০ টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দেওয়া হয়। ৬ নম্বর, এছাড়া স্থির হয় হায়দ্রাবাদে বাণিজ্যের জন্য তাদের কোনো শুল্ক দিতে হবে না এবং মাদ্রাজের খাজনা অপরিবর্তিত রাখা হয়। ফরমানের গুরুত্ব। এই ফরমান ও নবলের সাহায্যে ইংরেজ বণিকরা ভারতীয় বাণিজ্যের উপর একচেটিয়া অধিকার স্থাপন করে। ২ নম্বর, দেশীয় বণিকরা সরকারকে শুল্ক প্রদান করে ইউরোপীয়দের সঙ্গে প্রতিযোগিতায় পিছু হটতে বাধ্য হয়, এমনকি পরাস্ত হয়। এই ফরমান বাংলার নবাবের শুল্ক নীতিকে ভোতা করে এবং কোম্পানিকে কূটনৈতিক জয়লাভ করে। ঐতিহাসিকদের মতামত। অর্থনীতিবিদ সব্যসাচী ভট্টাচার্য, ডক্টর সুকুমার ভট্টাচার্য, ডক্টর অমিয় কুমার বাগচি, ঐতিহাসিক রবার্ট অর্মে প্রমুখ মনে করেন এই ফরমান ছিল ভারতের কোম্পানির বাংলা বাণিজ্যের ইতিহাসে এক ম্যাগনা কার্টা বা মহাসনদ। ঐতিহাসিক সি.আর. উইলসন এর মতে ফারুক শাহের রাজকীয় ফরমান ছিল ইংরেজ কূটনৈতিক জয়ের প্রতীক। ফারুক শাহের পর মোহাম্মদ শাহ ১৭১৯ থেকে ১৭৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে তিনি রাজত্ব করেন।
জাহান শাহের তরুণ পুত্র রোশন আক্তার সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সাহায্যে মোহাম্মদ শাহ উপাধি গ্রহণ করে ১৭১৯ খ্রিস্টাব্দে দিল্লি সিংহাসনে অধিষ্ঠিত হন। মোহাম্মদ শাহের আমোদ প্রমোদের প্রতি বেশি আগ্রহের কারণে তিনি রঙ্গিলা নামে পরিচিত রঙ্গিলা নামে অভিহিত হন। ১৭২০ খ্রিস্টাব্দে তুরানি গোষ্ঠী চক্রান্তে সৈয়দ আলী নিহত হন। ১৭২০ খ্রিস্টাব্দে তুরানি গোষ্ঠী চক্রান্তে সৈয়দ আলী নিহত হন। অল্পকালের মধ্যে সৈয়দ আবদুল্লাহ উক্ত গোষ্ঠীর হাতে পরাজিত ও বন্দী হন এবং পরে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। ১৭১৩ থেকে ১৭২০ খ্রিস্টাব্দ এই ৭ বছর যাবৎ মুঘল সাম্রাজ্য পরিচালনার পর সৈয়দ ভ্রাতাদের পতন হয়। সৈয়দ ভ্রাতাদের প্রভাবমুক্ত হয়ে মোহাম্মদ শাহ কৃতজ্ঞতা স্বরূপ চিনকুলিজ খাঁ নিজামুল মুলককে উজির পদে নিয়োগ করেন। সৈয়দ ভ্রাতাদের প্রভাবমুক্ত হয়ে মোহাম্মদ শাহ কৃতজ্ঞতা স্বরূপ চিনকুলিজ খাঁকে নিজামুল মুলককে উজির পদে নিয়োগ করেন। ১৭৩৭ খ্রিস্টাব্দে পেশোয়া প্রথম বাজিরাও দিল্লি আক্রমণ করেন। ১৭৩৭ খ্রিস্টাব্দে পেশোয়া প্রথম বাজিরাও দিল্লি আক্রমণ করেন। মোহাম্মদ শাহের আমলে পারস্য সম্রাট আলী শাহ ১৯৩৯ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন এবং কার্নালের যুদ্ধে মুঘল বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করেন। নাদির শাহ দিল্লি লুট করে বিখ্যাত ময়ূর সিংহাসন ও কোহিনূর মণি পারস্যে নিয়ে যান। মোহাম্মদ শাহের আমলে ১৭৩৯ খ্রিস্টাব্দে অযোধ্যার সাদাত খাঁ বুরহান মুলুক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আহমদ শাহ ১৭৪৮ খ্রিস্টাব্দ থেকে ১৭৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। মোহাম্মদ শাহের মৃত্যুর পর তার পুত্র আহমদ শাহ ১৭৪৮ থেকে ১৭৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৬ বছর রাজত্ব করেন। ১৭৪৮ খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহ আবদালী ১৭৪৮ খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালী সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণ করে। মানপুরের যুদ্ধে যুবরাজ আহমদ শাহ ও পাঞ্জাবের শাসনকর্তা মীর মুন্নুর কাছে পরাজিত হন। ১৭৪৮ খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালী সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণ করে। মানপুরের যুদ্ধে যুবরাজ আহমদ শাহ ও পাঞ্জাবের শাসনকর্তা মীর মুন্নুর কাছে পরাজিত হন। মুঘল সম্রাট আহমদ শাহের উজির ও নিজাম উল মুলুকের পৌত্র গাজী উদ্দিন ইমাম উদ মুলুক বাদশাহকে অন্ধ করে সিংহাসনচ্যুত করেন ১৭৫৪ খ্রিস্টাব্দে এবং জাহাঙ্গীর শাহের পুত্র আজিজ উদ্দিনকে সিংহাসনে বসান ১৭৫৪ থেকে ১৭৫৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় আলমগীর দ্বিতীয় আলমগীর ১৭৫৪ থেকে ১৭৫৯ পর্যন্ত রাজত্ব করেন। জাহাঙ্গীর শাহের পুত্র আজিজ উদ্দিন ১৭৫৪ খ্রিস্টাব্দে দ্বিতীয় আলমগীর উপাধি ধারণ করে রাজশাসন শুরু করেন। ১৭৫৪ থেকে ১৭৫৭ খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালীর চতুর্থবার ভারত আক্রমণকালে মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর পাঞ্জাব, কাশ্মীর ও সিন্ধু প্রদেশ আবদালীর হাতে তুলে দিতে বাধ্য হন। ১৭৫৬ থেকে ১৭৫৭ খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালী চতুর্থবার ভারত আক্রমণকালে মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর পাঞ্জাব, কাশ্মীর ও সিন্ধু দেশ আবদালীর হাতে তুলে দিতে বাধ্য হন। ১৭৫৯ খ্রিস্টাব্দে
দ্বিতীয় আলমগীর নিজেকে গাজীউদ্দীন প্রভাব থেকে মুক্ত করতে ১৭৫৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় আলমগীর নিজেকে গাজীউদ্দীনের প্রভাব থেকে মুক্ত করতে গিয়ে নিহত হন। দ্বিতীয় শাহ আলম ১৭৫৯ থেকে ১৮০৮ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সিংহাসনে আয়ত্ত করেন। ১৭৫৯ থেকে ১৮০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। ১৭৫৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় আলমগীরের পুত্র দ্বিতীয় শাহ আলম দিল্লির সিংহাসনে বসলেও ১৭৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত তার উজির গাজীউদ্দীনের ভয়ে দিল্লিতে প্রবেশ করতে সক্ষম হননি। ১৭৬৪ খ্রিস্টাব্দে মীর কাসিম অযোধ্যার সুজাউদ্দৌলার সঙ্গে দ্বিতীয় শাহ আলমও বক্সা যুদ্ধে লিপ্ত হন এবং ব্রিটিশদের কাছে পরাজিত হন। ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তির মাধ্যমে দ্বিতীয় শাহ আলম বাংলা, বিহার ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তির মাধ্যমে দ্বিতীয় শাহ আলম বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানির অধিকার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন। ১৭৮৮ খ্রিস্টাব্দে আফগান নেতা গুলাম কাদির দিল্লির অধিকার করে বাদশাহ দ্বিতীয় শাহ আলমের ২ চোখ অন্ধ করে দেন। ৮০৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ জেনারেল লর্ড লেক দৌলতরাও সিন্ধিয়াকে লালকেল্লা যুদ্ধে পরাস্ত করে দিল্লি দখল করেন এবং দ্বিতীয় শাহ আলম কোম্পানির বশ্যতা স্বীকার করে বৃত্তিভোগীতে পরিণত হন। ১৮০৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ জেনারেল লর্ড লেক দৌলতরাও সিন্ধিয়াকে লালকেল্লার যুদ্ধে পরাস্ত করে দিল্লি দখল করেন এবং দ্বিতীয় শাহ আলম কোম্পানির বশ্যতা স্বীকার করে বৃত্তিভোগীতে পরিণত হন। দ্বিতীয় আকবর ব্রিটিশ বৃত্তিভোগী দ্বিতীয় আকবর ১৮০৬ থেকে ১৮৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেন। ব্রিটিশ বৃত্তিভোগী দ্বিতীয় আকবর ১৮৩১ খ্রিস্টাব্দে বাংলা নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে ইংল্যান্ডে পাঠান এবং বাদশাহের পেনশন বৃদ্ধির জন্য আবেদন জানাতে বলেন। ব্রিটিশ বৃত্তিভোগী দ্বিতীয় আকবর ১৮৩১ খ্রিস্টাব্দে বাংলার নবজাগরণের অগ্রদূত রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে ইংল্যান্ডে পাঠান এবং বাদশাহের পেনশন বৃদ্ধির জন্য আবেদন জানাতে বলেন। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ১৮৩৭ থেকে ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সম্রাট ছিলেন। ইনি ছিলেন মুঘল বংশের ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন শেষ সম্রাট। দ্বিতীয় বাহাদুর শাহের পত্নী ছিলেন জিনাত মহল। ১৮৫৭ খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে মোহাম্মদের অংশগ্রহণ করার অপরাধে ১৮৫৮ খ্রিস্টাব্দে তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং ১৮৬২ খ্রিস্টাব্দে তিনি রেঙ্গুনে মৃত্যুবরণ করেন।